অফিসে কাজকাম শেষ করে বাসা থেকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক এর বেলাও অমন, সামনে একটা কার্দের গাড়ি, পেছনে একটা, এভাবেই মামুন চৌধুরী বাসায় ঢুকতেই তার স্ত্রী নাজমা তাকে বলল, মনি এত রেগে আছে কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, কিন্তু ও রেগে গেল কেন? জানি না, উপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবেই উপরে মনির রুমের সামনে আসলো। দরজা নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনে তার বাবাকে দেখে মোবাইল ফুঁকে মেরে মুখ হাফ করে নিল। কিন্তু ও রেগে গেল কি জন্য? মা আমার, কি হয়েছে আপনার? তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করেছে, অবশ্যই করেছে, 1000 বার করেছে। হয়েছে হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন? তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পেছনে এত গার্ড কেন থাকবে? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওভাবে না গেলে তোমার প্রতি হামলা হবে, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু জানি না, আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সবকটা জিন্দা লাশ, সবসময় পিছু পিছু ঘুরে। গার্ডদের কাজ তো এটাই। আমি এসব জানি না, আমি কাল থেকে একা ঘুরবো, ব্যাস। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি এমন বন্দি জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমায় দিকে ঠাট্টা করে। আচ্ছা আচ্ছা, গার্ডদের নিস না, অন্তত একজন ড্রাইভারকে নে। ড্রাইভার নিয়ে যেতে পারে। আমি যাকে ড্রাইভার দিব তাকে কিন্তু মানতে হবে। ওকে বাবা। প্রমিস। ওকে, প্রমিস। আচ্ছা তুই কি করছিস? এভাবে আরও কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট মায়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100 জনের সমান। সে থাকলে মনের কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামিন চৌধুরী মনে মনে এসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে। মনির জন্য এমন একজন ড্রাইভার খুঁজতে হবে যে একাই 100 জনের সমান। কিন্তু মনির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমা বিবিকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, রকি এসে সাহায্য করা, মনির গাছ পছন্দ না, এসব কিছু বলল। তুমি এত চিন্তা করছো কেন? যেই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একাই মনিকে রক্ষা করেছে। তার ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমিও ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়? কি করে তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলে না? এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলে তে হয়েই গেল, এবার চলো খাবে। তারপর মামুন, নাজমা আর মনি তিনজন খেতে বসলো। আর এদিকে রকি হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা, তাই রকি আবার ভিতরে ঢুকে পড়ল। সব রুমে দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। রকি ভিতরে উকি দিল, তখন দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরতেছে। তখন রকি রুমের ভেতরে চলে গেল আর একটু পর বাইরে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই হোটেলে হইচই পড়ে গেল। রকি রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। রকি সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে বেরিয়ে গেছে, রক্তে মেঝে লাল হয়ে গেছে, গায়ের উপর হিরণ ছিটিয়ে পড়ে আছে। রকি তাকে এভাবে দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই আপনি কে?
স্যার, আমি ওর বন্ধু রকি। বিকালে ও আমার সাথে কত সুন্দর করে কথা বললো, কত মিষ্টি মিষ্টি কথা বললো। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে। তারপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমর্টমের পর জানা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রফি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এখন এটাই তোমার মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এবার বলো তোমার বন্ধু কি নেশা করতো। হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাবার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করতো না, সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করত, তখন সে মেয়েকে না পেলে সে কি করতো নিজেও জানে না। তুমিও কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে শুধু 2 জন নেশা করে। ওর অ্যাড্রেস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলে হোটেলে থাকে। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ রকির কাছ থেকে তার ফটো নিল। তারপর রকি মুচকি হেসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রকির হাসির মানে খুঁজে পেল না। রকি তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ল। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টেম করলো আর তদন্ত করে জানতে পারলো অতিরিক্ত নেশা করার ফলে নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেস সামনে বাড়ল না। পুলিশ জলিলের লাশটা দাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো জসিম সত্যি নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজতেছে, তখন আরো পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে, আর সে ভাবতেছে তাকে অ্যারেস্ট করবে, এজন্য সে ইচ্ছে মতো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রকি এক হোটেল থেকে আর এক হোটেলে শিফট হলো। হঠাৎ করে তার মনে পড়লো কেউ তাকে দেখা করতে বলেছিল। পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনো আছে, তো সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে এলো। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রকিকে আটকালো আর বলল কি চাই। তখন রকি বলল, আমায় আপনার বস ডেকেছে। দারোয়ান রকিকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে রকিকে ওট করতে বলল। রকি দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রকিকে নিয়ে অফিসের ভেতরে যেতে লাগলো। রকি অফিসের চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাছে বিচি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে দেখে লোকটা চলে গেল। অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাছে বিচি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে দেখে লোকটা চলে গেল। রকি মামুন চৌধুরীকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রকিকে বলল, আরে রকি, বসো না, দাঁড়িয়ে আছো কেন? জি স্যার, ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ওহ, তার লেখাপড়া কত দূর কি? 1 to 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিয়েছি, আর 3বারই আলহামদুলিল্লাহ ছক্কা। তাই লেখাপড়া থেকে ছুটি পাইছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবা? অবশ্যই করব আঙ্কেল। রান্না করা, বাসন মাজা, ঝাড় দেওয়া সব পারি। বলেন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চিনো। চিনব না মানে? সেই ঝগড়ার বাপ রে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একবার কাউকে আপন করলে তাকে আর কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজে খুন করেন, তবুও অমন রাক্ষসীর হাতে তুলে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলেই তো আমার অন্য গার্ডরা কেমন, ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারছি না। ঠিক বলছেন। প্লিজ বাবা, তুমি রাজি হও। যত টাকা লাগবে আমি দিব, তবুও আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে।
এত করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝগড়ি মেয়ে কি রাজি হবে? ওকে, আমি রাজি করাবো। আচ্ছা, তাহলে সমস্যা নাই। মামুন চৌধুরী রকিকে এত অনুরোধ করে বলাতে রকি রাজি না হয়ে পারল না, রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রকিকে নিয়ে অফিস থেকে বাসা থেকে বের হলো আর তার পিএকে বলল সে এখনই আসছে। রকিকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে থেকে বই পড়ছিল। হঠাৎই অসময়ে তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো। রুম থেকে বেরিয়ে আসতে লাগলো, সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো মনি অবাক হয়ে গেল। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদর, এই তুই কেন আমার বাসায়? আমায় আনিবাদে বললেন? ওকে, তাহলে আপনি বান্দর নেই। তুই আমার বাসায় কি করছিস? শুনুন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটা আগে শোনো। না, আগে একে বের করো। মা আমার এখন করে না। শোন আমার কথা। কি? তুই আমায় প্রমিস করছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ, করছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়, কিন্তু বাবা, কোনো কিন্তু না।